This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলা স্বাগত। বেঙ্গল ব্রেকিং এ আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে আমি আত্রে। আর শর্মিষ্ঠা, প্রথমে যে খবরের দিকে আমরা নজর রাখবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটি খবর, কিছু না পাওয়ার খবর। মানে এবারে ভোটের আগে একটা বড় ইস্যু তো এসআইআর বা সার। এই সার জানেন তো আলপথ পেরিয়ে সবর গ্রামে পৌঁছে যান, ভোটার তালিকায় নাম আছে কিনা তা যাচাইও করে নেন, কিন্তু সবরদের মাথা গোজার ঠাঁইটুকুই যে নেই তা কি কেউ যাচাই করে দেখে? আদৌ যাচাই হয়? আবাসের রাস্তা অনেক আগেই গেছে, আর কোন যোগ্যতায় মিলবে বাড়ি? খোলস থেকে তাই বেরিয়ে গর্জে উঠেছেন খারিয়ার সবর। যদি বর্ষা হয়ে যায় তাহলে তো আমরা ধাস করে সব মারা যাব। কিসের জন্য সরকার? সরকারি অফিসে কত দেখনদারি, বাংলার বাড়ির বিরাট বিরাট সব হোর্ডিং। এসব দেখে বিদ্রুপের হাসি সবরদের মুখে। ওদের হাসির মতো দাঁত বেরিয়ে আসে ঘরের। এমন ভিটে থেকেও আবাস পাওয়ার অধিকার নেই। বিজ্ঞাপনের আড়ালে জঙ্গলমহলের যন্ত্রণা তাই বেরিয়ে পড়ে। ভোটের মুখে 20 লক্ষ বাংলার বাড়ি হচ্ছে রাজ্যে। সূত্রের খবর, রানীবাঁধ ব্লকে এই প্রকল্পে প্রায় 2500 বাড়ি বরাদ্দ হয়েছে, কিন্তু 13টি সবর গ্রামের জন্য জোটেনি একটিও বাড়ি, যে গ্রামগুলিতে প্রায় 400 পরিবারের বাস। সরকারি সমীক্ষায় নাকি বিস্তর ঝাড়াই বাছাই করে তালিকা তৈরি হয়েছে, কিন্তু এত ঝাড়পোছের পরেও কেন আবাসের তালিকায় ঠাঁই হলো না জঙ্গলমহলের হতদরিদ্র আদিম জনজাতির মানুষদের? হাজার আবেদন নিবেদনেও কেন গৃহহীন মানুষগুলো সরকারি প্রকল্পের আওতার বাইরে থেকে গেলেন? বিহিত চেয়ে রানীবাঁধের বিডিও অফিসে আছড়ে পড়ল সবরদের বিক্ষোভ। আমরা ভোট দিচ্ছি কিসের জন্য? শুধু বাড়িটার জন্য, আর যেন রাস্তাটা হয়। সরকার আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে এই করবো সেই করবো, 2 মাসের পরে হবে, 1 মাসের পরে হবে, তাহলে ওরকম করে আশা দিয়ে রেখেছে। বাংলা বাড়ির আবাস যোজনার যে বাড়িঘর দেওয়া হচ্ছে, আবাস যোজনা থেকে আমরা সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যাচ্ছি। ওনাদের যেটা দাবি আছে যে সবরদের জন্য আলাদা সার্ভের একটা ব্যবস্থা করা, এটা আমরা জানাবো এবং আমরা যদি সুযোগ পাই সেরকম অবশ্যই এটা খতিয়ে দেখা হবে। বাঁকুড়া জেলায় সবর জনগোষ্ঠীর প্রায় 2600 মানুষের বাস। রানীবাঁধ, খাতড়া, ছাতনা, হরিবাঁধ, রায়পুরের 19টি গ্রামে ছড়িয়ে ছিটিয়ে তাঁরা থাকেন, যাদের কারো রেশন কার্ড, কারোর আবার আধার কার্ড নেই। কেউ কেউ ভোটার কার্ড করাতে পারেননি। সবরদের একটা বড় অংশ খাস জমিতে বাস করেন, নিজের ভিটেটা ছাড়া আর কিচ্ছু নেই। 15 বছরের তৃণমূল জমানায় কেন তাদের সেই ব্যবস্থা হলো না? লোকচক্ষু থেকে দূরে থাকা সবরদের কেন এভাবে পথে নামতে হলো? প্রশ্ন তুলে সুর চড়িয়েছে বিরোধীরা। প্রকৃত এরা আদিমতম জনজাতি, এরা যদি না ঘর পায়, প্রকৃত যোগ্য এরা যদি না ঘর পায়, ঘরগুলো কাদেরকে দেওয়া হচ্ছে? বামপন্থীরা ওই সবর টবর কোনোদিন কাকু ওরা দেখতে পায়নি। ইদানিং ওরা সবরকে নিয়ে মাতামাতি করার চেষ্টা করছে। বামপন্থীরা একটু নাটকগিরি করেছে। সবর গ্রামে পথশ্রী নিরুদ্দেশ, আবাস ও বেপাত্তা। এসআইআর দেখিয়েছিল সবররা দেশের ভোটার হতে পেরেছেন, কিন্তু মানুষের স্বীকৃতি পাননি। আর সরকারও বোধহয় বুঝিয়ে দিল, যাদের চাহিদা বড্ড কম তারা প্রদীপের নিচেই থাকুক। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। জনতা মুখ ফুটে কিছু না বললে নেতারা কিছুই দেখতে পান না। এই যেমন কোচবিহারের মেখলিগঞ্জ, 2 বছর ধরে শ্মশানের ইলেকট্রিক চুল্লিতে একটা সমস্যা আছে। পুরা গন্ধে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে জনতার, কিন্তু নেতারা সেই গন্ধও পান না, কিছু দেখতেও পান না। বিষয়টা আবার সোশ্যাল মিডিয়ায় আসতে এই সবাই জনদরদি হয়ে ওঠে। বাড়ির ভেতরে হোক বা রাস্তায়, স্কুল হোক বা দোকানে, হলদিবাড়ি ব্লকে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ নাক ঢেকে থাকেন। কোনো রোগের জন্য নয়, নাকে গামছা বা রুমালের একটাই কারণ, এলাকার শ্মশান। অভিযোগ, 2 বছর ধরে রাঙাপানি মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লিতে যান্ত্রিক সমস্যা, যার ফলে মৃতদেহ সৎকার হলে ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশেপাশের একাধিক গ্রামে। গন্ধে জীবন ওষ্ঠাগত। যখন বডিটা চুল্লিতে দেওয়া হয় প্রচন্ড গন্ধ বের হয়, এর জন্য বাড়িতে থাকতে পারি না, এর জন্য গামছা বেঁধে বাড়িতে কাজ করি। ভাত যখন ছাড়ে না বাড়িতে থাকাই যায় না, খাওয়া দাওয়া মহিলারা সব বাচ্চা কাচ্চা ভাত খাওয়া বন্ধ করে বসে থাকে। রাঙ্গাপানি 5th প্রাইমারি যে স্কুল আছে, এমন সময় মানে শপথ হওয়া আসে, যখন বাচ্চারা খাইতে বসে, ওই বাচ্চারা ঠিকমতো খাইতে পারে না, এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আছি। প্রায় 4,60,00,000 টাকা তৈরি হয় এই ইলেকট্রিক চুল্লি। 2020 সালে ইলেকট্রিক চুল্লির দায়িত্ব যায় হলদিবাড়ি পুরসভার হাতে। মেখলিগঞ্জ মহকুমা এলাকার একমাত্র ইলেকট্রিক চুল্লি। অভিযোগ, শুরু থেকেই রক্ষণাবেক্ষণের সমস্যা। আজকে এরা এই চুরি করা টাকা খেয়ে কার কত পকেটে ভাগবাটারি ঢুকবে, এই তাদের নিজস্ব গোষ্ঠী কোন্দলের জন্য আজকে সাধারণ মানুষের
আজকে বিপর্যয়। পুরসভার হাতে থাকা মহাশাসনের সমস্যা, ফল ভুগতে হচ্ছে গ্রামের মানুষকে। স্থানীয় পঞ্চায়েত সদস্যের যুক্তিটাও অদ্ভুত। এটা তো আগে এরকম হয়েছিল শুনছিলাম, তখন তো মেরামত করা হয়েছে। আজকে সকালবেলা আমি শুনলাম যে এরকম অবস্থা, তাহলে এটা আমরা পৌরসভাকে জানাবো। সবই শুনেছেন, এলাকায় কি চলছে সেটা কি তিনি জানেন না? সোশ্যাল মিডিয়া আর সংবাদ মাধ্যম আসরে নামতেই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যানের। ঠিকও করা হয়েছে, তার পরবর্তী শুনছি কালকে রাতের থেকে দেখি আবার শুরু হয়েছে, ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ, এলাকাবাসী তো সেটা একটু অসুবিধার কারণ হতেই পারে। আমরা সচেষ্ট, কথা একটু আগেই বলেছি, আজকে কথাবার্তা শেষ করে খুব তাড়াতাড়ি ধোয়া যাতে না বেরোয় সংস্কার করা যায়। যে সমস্যা গত কয়েক বছর ধরে চলছে তা স্থায়ী সমাধানের চেষ্টা আদৌ হয়েছিল, নাকি যতদিন কেউ কিছু না বলে চলছে চলুক? মেখলিগঞ্জ থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। নিখুঁত প্ল্যানিং, নিখুঁত কাজ, 3-4 ঘন্টায় সব সাফ। আদিত্য চোপড়া জানতে পারলে ধুমফোর বানিয়ে ফেলবেন। এক রাতে পর 14টি বাড়িতে চুরি। কোথায় হলো এই নিশ্চিন্তে লুটপাটের ঘটনা, দেখুন। বাংলায় একটা প্রবাদ আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। কিন্তু চোর পালালে কি নজরদারি, নিরাপত্তা বাড়ে? প্রশ্নটা তুলছেন দক্ষিণ 24 পরগনার আশুতির প্লাজা এলাকার বাসিন্দারা। এক রাতে পরপর 14টি বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতীরা। চোরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই ফাঁকা বাড়িতে চুরি। তালা ভেঙে ঘরে ঢুকে টাকা, গয়না, মূল্যবান জিনিস লুট। কোনো কোনো বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলেও অভিযোগ ওঠে। আমার যেটা মনে হচ্ছে যে কেউ না কেউ ইনফরমার হিসেবে আছে যে খবর দেয়। একটা রাতে 14টা জায়গায় চুরি হয়েছে। আমি দেখলাম যে তালা ভাঙা, আর বড় আলমারি একটা আছে, ওইটা ভেঙে মানে জিনিসপত্র লুটপাট করেছে। একটি অফিসও লুটপাট চালায় চোরেরা। প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ। এসে দেখছি কি মানে আমাদের দুটো ফোন ছিল, এই ড্রয়ারে ছিল, দুটো ফোন এখানে ফেলা আছে, এই জিনিসটা পুরো খোলা আছে, এই কোনো সব কাগজপত্র সব এখানে রাখা আছে, সব কভার খোলা আছে। এই অ্যাপ্রক্স লাখ টাকা। চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অর্নামেন্ট ছিল রূপোর, আর বাবা কলকাতা পুলিশে ছিলেন একটি বা দুটি এরকম ছিল, পদক ছিল রূপোর। আতঙ্কের জন্য আমাদের এখানে লোক তো যাদের এই যে হার্টের পেশেন্ট আমাদের অসুস্থ হয়ে যাচ্ছে, রাত্রিবেলা প্রচুর ভয় পায়। কিভাবে ফাঁকা বাড়ির খোঁজ পাচ্ছে চোরেরা? তবে কি এলাকায় রেকি করছে? পুলিশি টহল বাড়ানোর দাবিও তুলেছেন বাসিন্দারা। সবাই মিলে লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। চোর ধরতে পুলিশ এবার কি ব্যবস্থা নেয় সেই অপেক্ষায় আশুতি। দক্ষিণ 24 পরগনা থেকে সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। না চাকরি আর না হলো রেলের কাজ। জমি ফেরতের দাবিতে নন্দীগ্রামের রেল প্রকল্পে বিক্ষোভ জমিদাতাদের। বন্ধ হয়ে গেল কাজ। বয়স পেরিয়ে গেল, আর কবে চাকরি পাবো এই প্রশ্ন তাদের। রেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলছেন জমিদাতারা। আর রেল কি বলছে? রেল বলছে নিয়ম মেনে এলে সব কথা শোনা হবে। আমি বারবার বলি, ভুলতে পারি সবার নাম, ভুলবো না কো নন্দীগ্রাম। ভোটমুখী নন্দীগ্রামকে কোনো পক্ষই ভুলতে চাইছে না। শাসক দলের মিটিং, বিজেপির মিছিল, কিন্তু বাস্তবে নন্দীগ্রাম কি পেল? রেল মানচিত্রে জায়গা পাওয়ার স্বপ্ন যে স্বপ্নই থেকে গেল, জমি গেল, চাকরিও হলো না। এই অভিযোগ তুলে রেলের কাজ বন্ধ করে দিলেন জমিদাতাদের একাংশ। কত মন্ত্রী ফন্ত্রী গেল, কিন্তু আমাদের দিকে আর তাকায়নি। মানে আমরা কি ছাগল পেয়েছি? আগে আমার ছেলের চাকরি দিই, তাহলে আমি কাজ করতে দেবো, নাহলে আমার জায়গা আমাকে ফেরত দিয়ে দিই। কিন্তু জমি আন্দোলনের ভূমিতে কেন জমি নিয়ে এত অশান্তি? 2010-এর জানুয়ারিতে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রকল্পের সূচনা করেন। 18.5 কিলোমিটার রেলপথের জন্য জমি অধিগ্রহণও করেছিল রেল। জমিদাতাদের দাবি, সেই সময় ঘোষণা হয়েছিল পরিবার পিছু একজনের চাকরি দেওয়া হবে। এই প্রকল্প নিয়ে বিস্তর টালবাহানার মধ্যেই নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এলাকায় নতুন রেল প্রকল্পের কথা জানিয়েছিলেন।
পুরনো প্রকল্প নিয়ে বিস্তর অভিযোগ ছিল জমিদাতাদের। বকেয়া টাকা ও চাকরির দাবিতে গত বছর নভেম্বরে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেন তাঁরা। তারপর আদালতের হস্তক্ষেপে কাজ শুরু হলেও রেল কথার খেলাপ করেছে বলে অভিযোগ জমিদাতাদের, তাই ফের কাজ বন্ধ করে দিলেন তাঁরা। চাকরি দেয়নি বলে কেস করলাম, হাইকোর্ট করলাম, সবকিছু কাগজ আছে আমাদের কাছে আছে, কিন্তু আমাদের চাকরি দিচ্ছে না। বলে দিল আমাদের এখানে প্রকল্প চালু হবে, কেন্দ্রে মারি অমুক টুমুক, কিন্তু আমাদের দিকে তো একবার তাকাবে। সংসার সব ধ্বংস করে দিয়েছি। जो किसी तरह की मांग कर रहा है, अगर वो सक्षम अधिकारी के पास आके अपनी बात रखेगा या बताएगा, तभी उस बारे में जाना जा सकता है कि वो जो डिमांड कर रहा है वो ठीक है या नहीं। 2021-এর মর্যাদার লড়াইয়ে নন্দীগ্রাম থেকে 1956 ভোটে জেতেন শুভেন্দু অধিকারী। 2023-এর পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের 17টি পঞ্চায়েতের মধ্যে 12টিতে জেতে বিজেপি। 2টি সমিতি দখল করে পদ্ম শিবির। 2024-এর লোকসভা ভোটের নিরিখে নন্দীগ্রাম থেকে 8,000-এর বেশি ভোটে এগিয়ে বিজেপি। আর এই প্রেক্ষাপটে রেল প্রকল্প নিয়ে জট আন্দোলন, আর তা নিয়ে কথার লড়াই বাড়ছে হলদি নদীর পাড়ে। আমি জমিদাতাদের বলবো, কাজ বন্ধ করার পাশাপাশি তারা যেন মেঘনাথ পালের বাড়িটা ঘেরাও করে এবং তাদের চাকরি আদায় করে নিয়ে আসে। যে ভোটের আগে তৃণমূল কংগ্রেস জমিদাতাদের নিয়ে একটা রাজনীতি করছে, এবং জমিদাতাদের অনুরোধ করব, আপনারা পুরোপুরি যা যা আছে আপনাদের বিষয়গুলো দেখুন। নন্দীগ্রামের রেলের প্রকল্পের কাজ বহুদিন ধরে কার্যত থমকে। জমি দিয়েও না চলল ট্রেন, না হলো চাকরি। সেই জমি আন্দোলনের ভূমিতে জমি নিয়ে নতুন করে আন্দোলন। কনিষ্ক মাইতি ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আর সবকিছুই না আসন দখলের জন্য, মানে ভোট তো রয়েছে সামনে, কিন্তু সেই ভোটে আসন দখলের আগেই দেওয়াল দখলের লড়াই শুরু হয়ে গিয়েছে। রাঙামাটির জেলায় এখন ওয়াল ওয়ার, দেওয়াল জুড়ে আজব ছড়া। অন্য পার্টিকে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। ভোটের ছড়ায় এখন সহজ পাঠ। দুই ফুলের লড়াইয়ে ফুল জোশে ময়দানে দেওয়াল যোদ্ধারা। শহরের বুকে পুরনো ইটের পাঁজরে কেউ লিখে যায় নাম, কেউ প্রতিবাদ। আর ভোটের বঙ্গে দেওয়ালগুলো বলে প্রতিশ্রুতি, ভালো থাকার অঙ্গীকার। ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তাতে কি শাসক কি বিরোধী, আপাতত দেওয়াল দখলের লড়াইয়ে ব্যস্ততা তুঙ্গে। ছবিটা বাঁকুড়ার ওন্দার, রংচঙে দেওয়ালে ছড়া ব্যঙ্গচিত্র বলে দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে ভোট। প্রার্থীর নাম ঘোষণা হয়নি, তার আগে প্রচার শুরু তৃণমূল, বিজেপি, শিবিরের। কেন এত তারা? তার জন্য বুঝতে হবে ওন্দার রাজনৈতিক সমীকরণ। ওন্দা বিধানসভা কেন্দ্র একসময় ছিল বাম শরিক ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি। 2011 সালে পরিবর্তনের হাওয়ায় এই কেন্দ্রেও ফোটে ঘাসফুল। ঠিক 10 বছরের মাথায় 2021-এর নির্বাচনে ওন্দায় ফের হাওয়া বদল। ওন্দা কেন্দ্রটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। কাজেই ওন্দা কেন্দ্র জেলা তৃণমূলের কাছে এবার সম্মানের লড়াই। এই কেন্দ্রটি ফিরে পেতে ময়দানের নেতা কর্মীরা। একই গল্প বিজেপির শিবিরও। এই আসনটি ধরে রাখতে তারাও বদ্ধপরিকর। তাই দিনক্ষণ ঘোষণার আগেই ময়দানে সবুজ ও গেরুয়া ব্রিগেড। আমরা যতটা না তাড়াতাড়ি আছি, মানুষ তাড়াতাড়ি আছে, যে আর যত তাড়াতাড়ি ভোটটা হবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে বিসর্জন দেওয়া হবে। প্রচারটা করতে হবে দিদির, যে 94 দিয়ে 96টি প্রকল্প রয়েছে মানুষের জন্য, সেগুলি প্রচার করতে হবে, যাতে সমস্ত মানুষ এই সুফলটা ভোগ করতে পারে। এলাকাবাসীও বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ওয়াল ওয়ার। দ্বিতীয় শ্রেণীতে পড়েছে, কুমোরপাড়ার গরুর গাড়ি, এইসব ছড়া দিয়ে অনেক রকম ভাবে লিখছে। এদিকেও পদ্মশিবরে যেমন লিখছে, এদিকে মানে ঘাসফুলও সেইভাবে লিখছে। গঞ্জে ভোট জমজমাট এখন হয়ে উঠেছে, রঙিন হয়ে উঠেছে। দেওয়াল এখন চলছে, তারপরে মাইকিংও হচ্ছে মাঝে মধ্যে। এরাও যেরকম লিখছে, ওরাও যেরকম লিখছে, মানে দেওয়াল এখন রঙিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, রঙিন হয়। ওন্দার আনাচে কানাচে রংচটা দেওয়ালগুলো ভোটের কল্যাণে আচমকাই হয়ে উঠেছে রঙিন। রংচঙের রাজনীতির দেওয়ালগুলো বলে দিচ্ছে ভোট আসছে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বি.আর. আম্বেদকরের মূর্তি বসানোকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল হয়েছে, আর সেই গন্ডগোলের খবর আপনাদের তুলে ধরছি আমরা, কারণ এটা কুলটিতে হয়েছে। কেন হয়েছে? তৃণমূলের বিরুদ্ধে শিলান্যাস অনুষ্ঠান হাইজ্যাক করার অভিযোগ তুলছে বিজেপি। কুলটিতে বিজেপি আর তৃণমূলের মধ্যে এই নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। ইসকো বাইপাস রোড অবরোধ হয়ে যায়।
দেখছেন গন্ডগোল, এই গন্ডগোল মূলত হচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে। তার কারণ হচ্ছে B.R. আম্বেদকরের মূর্তি বসানোর অনুষ্ঠান। সেই অনুষ্ঠান বিজেপি বলছে তৃণমূল হাইজ্যাক করে নিয়েছে, আর তা নিয়েই দুপক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল, রাস্তাও অবরুদ্ধ হয়ে যায়। কুলটিতে এই ঘটনা, ইসকো বাইপাস রোড অবরোধ। এই মুহূর্তে সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। চন্দ্রশেখর, কি নিয়ে গন্ডগোল, কেন হাইজ্যাক করে নেওয়ার একটা অভিযোগ উঠছে? তৃণমূল হাইজ্যাক করেছে বিজেপি বলছে। B.R. আম্বেদকরের মূর্তির যে শিলান্যাস অনুষ্ঠান তা কার্যত হাইজ্যাক হয়ে যায় এবং হাইজ্যাক করে নেয় তৃণমূল, এটা বিজেপির অভিযোগ। কারণ কুলটি ইসকো নিয়ামতপুর মোড়ে যে বাইপাস রোড আছে সেখানে গতকালই কুলটির বিধায়ক, যিনি ডাক্তার অজয় পোদ্দার বিজেপি বিধায়ক, তিনি যেখানে মূর্তি কুলটি ইসকো কর্তৃপক্ষকে নিয়ে তিনি সেখানে এসেছিলেন। ঠিক হয়েছিল CSR প্রজেক্টে B.R. আম্বেদকরের মূর্তি ওখানে বসানো হবে, তার পরিদর্শন হয় এবং একটি আম্বেদকরের মূর্তিও ছবি সেখানে লাগিয়ে দেওয়া হয়। পরের দিন সকালে আজকে সেখানে তৃণমূল পৌঁছায় এবং তারা আনুষ্ঠানিকভাবে সেখানে জায়গাটিকে শিলান্যাস করে দেয়। তাদের দাবি এই জায়গায় মূর্তি বসাবার তারা অনেক দিন ধরে আবেদন করছিলেন, কুলটি ইসকো কর্তৃপক্ষ তাদের অনুমতি দিচ্ছ না, NOC দিচ্ছ না। এই প্রকল্পটি আসলে তাদের। এই রকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে যখন বিজেপি জানতে পারে যে তাদের শিলান্যাসের আগে একই জায়গায় তৃণমূল শিলান্যাস করে দিয়েছে, তখন দুপক্ষের মধ্যে বিবাদ বাড়ে, অশান্তি হয়, সংঘর্ষ হয়। এক পক্ষ পথ অবরোধ করে, আরেক পক্ষ গিয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অবরোধ করে। শেষ পর্যন্ত পুলিশ। বাংলাদেশের রেজাল্ট আউট হলো শর্মিষ্ঠা, কিন্তু চিন্তা সেই রেজাল্টে আমাদের বাড়ছে। কেন বাড়ছে? একটা পরিসংখ্যান দিচ্ছে। বাংলাদেশে ভোটের ফল প্রকাশের পর এই পরিসংখ্যানটাই ভারতকে একটু সাবধানীও করে দিচ্ছে। বাংলার সীমান্ত ঘেঁষা বাংলাদেশের প্রতিটি জেলায় জামাতের উত্থান হয়েছে। উগ্র ভারত বিরোধী মৌলবাদের জন্য পরিচিত এই জামাত মালদার ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক গ্রামে তাই সতর্কতা এখন তুঙ্গে রয়েছে। দেশের সীমানা রক্ষায় কড়া নজরদারি। সীমান্তের ওপারে যখন জামাতের ঘাঁটি শক্ত হয়ে উঠেছে, তখন কড়া নজর রাখতেই হবে। মালদার ভারত বাংলাদেশ সীমান্তের এই সুখদেবপুর, বাংলাদেশে যখন অশান্তির আগুন জ্বলছিল তখন কাঁটা তারহীন এই সুখদেবপুর দিয়েই অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। ভোট পর্বের শেষে বাংলাদেশ এখন অনেকটাই শান্ত, কিন্তু আতঙ্ক বাড়িয়েছে সুখদেবপুর সহ মালদার মানুষের। ওপারে বাংলাদেশে জামাতের জয়। জাল নোট, অস্ত্র, মাদক, মানব পাচার কিংবা উগ্র ভারত বিরোধী মৌলবাদের আমদানিতে মালদার এই কাঁটাতারহীন সীমান্ত অন্যতম হটস্পট। আর বাংলাদেশের ভোটে এই সব অংশে জামাতের জয় জয়কার সীমান্তের এপারে মাথা ব্যথার কারণ, তাতে সন্দেহ নেই। মালদা জেলা 172 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত, প্রায় 38 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। কাঁটাতারের জমি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত। কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে। শুভেন্দু অধিকারী আর বিজেপি নেতারা বড় বড় কথা বলছেন কেন? যাতে কোনো বাইরের লোক না ঢুকতে পারে সে দায়িত্ব তো তাদের। কাঁটাতার নিয়ে রাজনীতি রমরমিয়ে চলছে বেশ কিছুদিন ধরে, আর এতেই সীমান্ত পারের মানুষের আশঙ্কা ওপারের জামাতের উত্থান মহানন্দার এপারেও আশঙ্কা তৈরি করতে পারে। দুই সরকার সংঘাতের মেজাজে থাকলেও মানুষ তৈরি সীমান্তে কাঁটাতারের জন্য জমি দিতে। সরকারের কাছে অনুরোধ করব, ইমিডিয়েটলি এখান যেন কাঁটাতারটা পুরো করে দেয়। আমরা তো জমি দিব, কিন্তু জমি নিচ্ছে না তো। আমাদের কাঁটাতারের বেড়াটা যেন যা অতি শিগগিরই হয়, আমরা এইটুকু চাচ্ছি কৃষকরা। নদী পারে এসে দাঁড়ালেই দেখা যায় ওপারের দেশটা, কোথাও চাষের জমির উপর ভাগাভাগির চিহ্ন। স্থানীয় মানুষ কথা বলছেন তাদের সমস্যা নিয়ে, কিন্তু মালদার রাজনীতি এই ইস্যুতে অন্য খাতে বইছে। জামাতের যে সিস্টেম বা লাইন আপ, এইটা ঢুকে কিন্তু বাংলাতে ভোটের আগে সন্ত্রাস করবে, এই আশঙ্কা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়ে এসেছি। এই অনুপ্রবেশকারীদেরকে যারা ধরছে তারা কিন্তু স্টেট পুলিশ ধরছে, আর বিএসএফ দাঁড়িয়ে খেলা দেখছে। এই অনুপ্রবেশের পিছনে মূল কারিগর হচ্ছে বিএসএফ।
নেতারা নেতাদের তরজায় ব্যস্ত, কিন্তু বাস্তব বলছে গত 1 মাসে শুধুমাত্র হবিবপুর থেকেই 15 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। আশঙ্কা হওয়াটা খুব অস্বাভাবিক কি? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বাড়ির সামনে চোখ পড়লে হঠাৎ করে মনে হবে পারলৌকিক ক্রিয়ার আয়োজন চলছে। আসলে চলছে ভোটের আয়োজন। বিধানসভা ভোটের আগে কাজল শেখের খাস তালুক বীরভূমের নানুরে ফিরে এলো সাদা থানের সংস্কৃতি, হুমকি সংস্কৃতি। দুয়ারে ভোট ইতিমধ্যেই কার্যত সব রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রচার শুরু করেছে। এরই মাঝে ফিরে এলো ত্রাসের পুরনো কৌশল। নানুরে বিজেপি নেতাকে খুনের হুমকি, অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ধূপসারা অঞ্চলে কুড়গ্রামের বাসিন্দা বিজেপির মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনে সাদা ধান, ধূপকাঠি, মালা ও মিষ্টি রেখে যাওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়া এলাকায়। আমাকে মারার হুমকি বা কোনো কিছু আমাকে ভয় দেখানোর জন্য, দমানোর জন্য, যে বিজেপি যাতে না করি সেই কারণে হতে পারে। করবে হয়তো কোনো টিএমসি দুষ্কৃতি করবে বা কেউ করবে, এইভাবে দমানো যাবে না বিজেপি কর্মীদেরকে। বাড়িতে বয়স্ক বাবা মা, ছেলে বিজেপি করেন। সকাল সকাল দরজার সামনে সাদা থান দেখে আঁতকে ওঠেন তারা। ছেলেকে ডেকেছি, ডাকার পর ও দেখেছে কি আছে। আমি তো ভয়ে হাত দিতে পারিনি। ভয় তো লাগছে, আতঙ্কে আছে। হ্যাঁ, ছেলে বিজেপি করে আর রেখেছে, এবার বিপক্ষ পার্টি রাখবে নিশ্চয়। এলাকার বিজেপি নেতাদের অভিযোগ, ভোটে আতঙ্ক তৈরি করতে এভাবে হুমকি দিচ্ছে তৃণমূল। সবই নজর কাড়ার কৌশল বলে পাল্টা দাবি তৃণমূলের। সিপিএম এর যখন যাওয়ার সময় ছিল শেষের দিকে, তারা ঠিক এই ধরনের কাজ করত। তো সেই একই কায়দায় তৃণমূল এই ধরনের জঘন্যতম কাজ করে মানুষকে এবং কার্যকর্তাদের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তৃণমূলকে বলতে চাই যে কিসের এত ভয়? বিধানসভাকে বিজেপি আছে বলে আপনাদের মনে হয়? এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে। কারণ তারা যে 26শে নির্বাচন লড়াই করবে, লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই। থান পাঠানোর সংস্কৃতি নতুন নয়। বাম আমলেও বিরোধীদের বাড়িতে সাদা থান পাঠানোর অভিযোগ উঠত। এবার 26-এর ভোটের আগে সাদা থান পাঠানোকে কেন্দ্র করে ভোটমুখী বাংলায় সরগরম কাজল শেখের এলাকা নানুর। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এবার আসি উত্তরবঙ্গে। তৃণমূলের মধ্যে কি ঘাপটি মেরে আছে বিচ্ছিন্নতাবাদী নেতা? তৃণমূলের পার্টি অফিসে বসে যা তার কথাবার্তা, তাতে যে ভয়ঙ্কর ইঙ্গিত। দলের নেতাকে আক্রমণ করতে গিয়ে তবে কি মনের কথাটাই বলে ফেললেন তৃণমূল নেতা? ভোটের আগে জীবন সিংয়ের এজেন্টরা কি সক্রিয় হচ্ছে? দেখুন। আমাদের লাগবেই, নামে তৃণমূল নেতা, ভেতরে যে সন্ত্রাসবাদী। ভাইরাল ভিডিওয়ে যাকে এই ভয়ঙ্কর কথা বলতে দেখা যাচ্ছে তিনি জলপাইগুড়ির ধূপগুড়ির শাসক দলের শ্রমিক সংগঠনের নেতা। দলের অফিসেই তৃণমূল বিধায়ককে তুলোধনা শ্রমিক নেতার। বিধায়কের ওপর রাগ দেখিয়ে বোঝালেন প্রয়োজনে KLO-তে যোগ দিতে পারেন। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন দেশে নিষিদ্ধ। তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়ের প্রতি ক্ষোভে সেই নিষিদ্ধ সংগঠনে কিনা ফিরে যেতে চাইছেন তৃণমূল নেতা বীরেন রায়। আবার KLO-তে যোগ থাকবো। KLO-তে অনেকদিন থেকে মনে করো আমি ওই ইয়ার থেকে বাইরে গেছি, তো আবার টান দিব। দেখো হ্যাঁ, উত্তরবঙ্গ আমাদের লাগবেই। হারাও তৃণমূল, তৃণমূল, তৃণমূল হোক, বিজেপি হোক। সূত্রের খবর, একসময় KLO-র সক্রিয় সদস্য ছিলেন বীরেন। 2003-এ অপারেশন ফ্ল্যাশ আউটের পর KLO-র কোমর ভেঙে যায়। তারপরই মূল স্রোতে ফেরা। রাজ্যে পরিবর্তনের আগে তৃণমূলে যোগ দেয় এই বিতর্কিত নেতা। ভাইরাল হওয়া ভিডিওতে যেখানে দাঁড়িয়ে কথা বলছেন ওই তৃণমূল নেতা, তা জলপাইগুড়ির জেলা সাধারণ সম্পাদকের অফিস। তবে কি তৃণমূল নেতৃত্বের মদত রয়েছে তাতে? নিজেদের মধ্যে কোনো দলে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। উদ্দেশ্য প্রণীত ভাবে যে হয়তো ছাড়ছে, তার সাথে হয়তো আমার কোনো শত্রুতা। এগুলো কি হয়, প্রত্যেকটা দলে থাকে। এই ছেলেমেয়েগুলো বসে আড্ডা টাড্ডা মারে, বিভিন্ন ধরনের আলোচনা হয়। কেউ আবার দুষ্টু ছেলে থাকে, ওটা ভিডিও করে, ওটা আবার ছেড়ে দেয়। কিছু কাটনারি নেওয়াতে একটু প্রবণ দেখাচ্ছে যে আমি দল করবো না, আমি কেউ যাবো, অন্য কোনো দল করবো, নিজের হাইলাইট হওয়ার জন্য এটা প্রকাশ করতে পারে। বীরেন রায়ের বীরত্ব কি লোক দেখানো, নাকি বৃহত্তর ষড়যন্ত্রের একটা ধাপ? উত্তরবঙ্গের রাজনীতিতে চর্চা তুঙ্গে। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।
জলজীবন মিশনে বকেয়া টাকা মেটানোর দাবিতে অনশনে কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন। জেলা জনস্বাস্থ্য কারিগরি অফিসের সামনে 72 ঘন্টা রিলে অনশনে মুর্শিদাবাদ জেলা কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন। প্রায় 18 মাস থেকে বকেয়া জলজীবন মিশনের টাকা কাজ সম্পন্ন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম টাকা পাওয়া যায়নি। টাকা না পেলে কোনোভাবে পরিষেবা দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা আন্তরিকভাবে প্রচেষ্টায় আছি জল সরবরাহ করার কথা, কিন্তু আমরা করতে পারছি না। আমরা লিখবার সারাতে আজকে যে পয়সার দরকার সেই পয়সা আমরা যোগান দিতে পারছি না, ভাল পাম্প পাউডার পয়সা দিতে পারছি না। আজকে রমজান মাস আমাদের একদম শিয়রে, অথচ আজকে এই সময় যে জল দরকার সেই জল যদি কোনো কারণে পরিষেবা ব্যাহত হয় তাহলে কিন্তু আমাদের দায়ী করা যেন না হয়, কারণ আমরা কোনো সময়ই এই পরিষেবাতে বিঘ্ন করার পক্ষে না। কিন্তু এই মুহূর্তে আমাদের এই অনশন মঞ্চে এসে অনশন করা ছাড়া আমাদের উপর রাস্তা খোলা নাই।